হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নাচ ক্যানভাস। তো আজকে আমরা আলোচনা করব এএনএম-জিএনএম 2024 নার্সিং এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে, এবং প্রত্যেকটি প্রশ্ন একদম সাজেস্টিভ কোশ্চেন, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রপার অপশন অ্যানালাইসিস, এক্সট্রা ফ্যাক্ট অ্যানালাইসিস সমস্ত কিছুই করব। তোমরা প্রত্যেকটিকে ফলো করবে, নোটস প্রিপেয়ার করবে। আশা করবো এ পার্টের থেকে আসার মতন যা প্রশ্ন আমি বলে দেবো সেগুলোর থেকে তোমাদের অনেকটা জায়গা কভার হয়ে যাবে। তো চলো আর কথা না বলে শুরু করছি আজকের আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। ক্লাসটি কেমন লাগলো সেই ফিডব্যাক ক্লাস শেষে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে যাবে। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে। কোন ভিটামিনকে অ্যান্টি নিউরেটিক ফ্যাক্টর বলা হয়? নিয়াসিন, রেটিনল, থায়ামিন, ক্যালসিফেরল। দেখো এই যে প্রথম যে প্রশ্নটি তুমি দেখছো যে ভিটামিন রিগার্ডিং একটা কোশ্চেন এসছে। ভিটামিন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বলা হয়েছে যে কোন ভিটামিনকে অ্যান্টি নিউরেটিক ফ্যাক্টর বলা হয়। আমি যদি অ্যাজ পার টেক্সট বুক বলতে যাই, তুমি বলবে যে এই প্রশ্নের উত্তর আমি জানি না, কারণ আমার টেক্সট বুকে নেই। দেখো, যে কোনো কম্পিটিটিভ এন্ট্রান্সের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাকে বইয়ের পড়া এবং তার সঙ্গে সঙ্গে এক স্টেপ আগে গিয়ে কি জিনিস আসতে পারে সেই পুরোটাকে কোয়েনসাইজ করে তার মধ্যে মেলবন্ধন করে আমাকে কিন্তু পড়তে হবে। কারণ বহু পরীক্ষায় কোশ্চেন পেপারে এরকম নিদর্শন বারবার কিন্তু আমাদের সামনে এসছে। আমরা যদি এখানে যেটা দেখছি যে অ্যান্টি নিউরেটিক ফ্যাক্টর, সেটা কেন বলা হয় তার ব্যাকগ্রাউন্ডটাকে জেনে নিই, তুমি দেখবে যে হ্যাঁ, এই বিষয়টি তোমার বইতে ভালো করে লেখা রয়েছে। তাহলে আমরা সেই জিনিসগুলোর মধ্যে ফোকাস করব। দেখো, বায়োলজি পড়ার ক্ষেত্রে টার্মিনোলজির কিন্তু গুরুত্ব মারাত্মক। আমরা যে এখানে দেখছি অ্যান্টি নিউরেটিক ফ্যাক্টর, এর ব্যাখ্যাটা আমাদের আগে বুঝতে হবে। দেখো, এখানে নিউরেটিক কথাটি শুনতে পাচ্ছ, এই শব্দটার মধ্যে নিউরেটিকের মধ্যে একটা স্বাভাবিকভাবেই শব্দ উঠে আসছে যে নিউরোর থেকে এসছে, মানে এখানে নিউরন রিগার্ডিং কিছু থেকে এই নিউরেটিক, নিউরো, এই ব্যাপারগুলো অ্যাসোসিয়েট হয়। ওকে, এখন আমরা যদি দেখতে যাই, একটি ভিটামিনের অভাবে একটা ডিজিজের কথা আমরা পড়েছিলাম। সেই ডিজিজটির নাম ছিল হচ্ছে বেরি। এই বেরি সম্পর্কে আমরা জানি। এই বেরি রোগের লক্ষণের মধ্যে আমরা যদি দেখতে যাই, সেখানে কিন্তু আমরা দেখব যে পলিনিউরেটিস হবে। পলিনিউরিটিস। এই পলিনিউরিটিস মানে কি? পলিনিউরিটিস মানে হচ্ছে, তোমাদের অত ব্যাখ্যা তো জানতে হবে না, সোজা কথায় যদি স্টেপ মনে রাখতে যাও, যে ইনফ্লামেশন অফ নার্ভ সেল, মানে এখানে পেরিফেরাল নার্ভ, সেগুলোর মধ্যে আমি খুব বেশি ব্যাখ্যায় না গেলেও একটা হলিস্টিক অ্যাপ্রোচে যদি খুব সহজে বলতে যাই, তাহলে পলিনিউরিটিস মানে হচ্ছে পেরিফেরাল নার্ভের ইনফ্লামেশন। তাহলে এই জায়গার থেকে দাঁড়িয়ে তোমরা বুঝতে পারছো যে বেরির একটা সিমটমের মধ্যে আমরা পলিনিউরিটিসকে দেখতে পাই। আর এই পলিনিউরিটিস থেকেই কিন্তু এখানে নিউরেটিক এই শব্দটি এসছে। দেখো, বেরি হয় কোন ভিটামিনের অভাবে? ডাইরেক্ট সেপ যদি এই প্রশ্নটি দেয়, তাহলে আমরা করব বেরি হয় হচ্ছে থায়ামিনের অভাবে। অর্থাৎ অ্যাডিকুয়েট অ্যামাউন্টে যদি থায়ামিন সাপ্লাই থাকে, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু বেরি হবে না। বেরি যদি না হয়, সেখানে পলিনিউরিটিস হওয়ার সম্ভাবনা নেই। তাহলে পরে সেই অনুযায়ী এই যে থায়ামিন, সেটা কি করে? সেটা বেরিকে প্রতিরোধ করে, অর্থাৎ পলিনিউরিটিস হতে বাধা দেয়। তার জন্য বা অ্যান্টি যারা আগেই থাকবে, এই যে অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে বাধা দান করা, বাধা দান করা। তাহলে এই থায়ামিন সেটা কি করে? বেরি প্রতিরোধ করে, পলিনিউরিটিসে বাধা দেয়। তার জন্য অ্যান্টি নিউরেটিক ফ্যাক্টর বলা হয় হচ্ছে এই থায়ামিনকে। বলো, এবার তুমি বলো থায়ামিন রিগার্ডিং, থায়ামিনের অভাবে বেরি হয়, এগুলো সব জানো। তাহলে এখন তুমি বলো যে এই কোশ্চেনটি তোমার সিলেবাসের থেকে কত বাইরের থেকে কোশ্চেন টেনে নিয়ে এসছে? বলে না স্যার, সিলেবাস রিগার্ডিংই, কিন্তু এই জিনিসটা ডাইরেক্টলি আমি কোথাও পড়িনি এর আগে, তা আমি জেনে নিলাম। তো এরকম করে এক্সট্রা জিনিসগুলোকে কিন্তু একটু জানতে হবে, খুব সহজ সরলভাবে জানতে হবে। ওকে, দেখো, আমরা যদি বলতে যাই এই যে থায়ামিনের মানে থায়ামিন তো কেমিক্যাল নেম, অ্যাকচুয়াল এই ভিটামিনটিকে আমরা বলি হচ্ছে ভিটামিন বি1। পরীক্ষায় আসে ভিটামিন বি1-এর রাসায়নিক নাম কি? তখন আমরা করি হচ্ছে থায়ামিন। কাজে অপশানে তুমি থায়ামিন না থাকলে ভিটামিন বি1ও পেতে পারো। ওকে, পরীক্ষায় এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, আমরা প্রপার অপশন অ্যানালাইসিস করব। একটা প্রশ্নে 4-5টে অধিক প্রশ্নের উত্তর তোমার তৈরি করবে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমরা যদি বলতে যাই, এই নিয়াসিন যেটি আছে, নিয়াসিন কোন ভিটামিনের নাম, মানে কোন ভিটামিনের রাসায়নিক নাম নিয়াসিন? তাহলে তুমি বলবে ভিটামিন বি3। ভিটামিন বি3 আমার এখানে ওইভাবে লেখার থেকে স্যাটিসফ্যাকশন হবে আমি যদি পরের পেজে অ্যাড করি। দেখো, এখানে লিখে দিচ্ছি তোমাদের, এই নিয়াসিন যেটি আছে, নিয়াসিন হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন বি3 এর
রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এবং এই নিয়াসিনের যদি অভাব হয় তাহলে সেক্ষেত্রে কোন রোগ হবে বলো তো? পেলেগ্রা রোগ হয়। এই পেলেগ্রা রোগের যদি প্রতিরোধ করার ক্ষেত্রে ভূমিকা দেখতে যাও, যদি অ্যাডিকুয়েট সাপ্লাই অফ নিয়াসিন থাকে, তাহলে পরে সেক্ষেত্রে পেলেগ্রা হতে পারবে না। নিয়াসিনের অভাব হলে, অর্থাৎ ভিটামিন B3 এর যদি অভাব হয়, তাহলে সেক্ষেত্রে পেলেগ্রা হবে। তাহলে এর জন্য নিয়াসিন কি করে? পেলেগ্রা প্রতিরোধ করতে পারে। তার জন্য নিয়াসিনকে আমরা কি বলে থাকি? পিপি ফ্যাক্টর। পিপি ফ্যাক্টর কেন বলা হয়? পি ফর পেলেগ্রা, পি ফর প্রিভেন্টিভ, পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, অর্থাৎ পেলেগ্রা প্রতিরোধী ফ্যাক্টর বাংলায় বলবে। ক্লিয়ার? দিস ওয়ান ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নগুলো বারবার আসার সম্ভাবনা থাকে এবং ঘুরে ফিরে আসে। তুমি যদি মানে ব্রড স্পেকট্রাম স্টাডি করো, বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার নিয়ে, মানে কোশ্চেন পেপার নিয়ে যদি অ্যানালাইসিস করো, তুমি নিজেই বুঝতে পারবে, আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথার থেকে কি হতে পারে। দেখো, এই যে রেটিনল যেটি আছে, রেটিনল এটা কোন ভিটামিনের রাসায়নিক নাম? রেটিনল হচ্ছে ভিটামিন A, তার রাসায়নিক নাম হচ্ছে কি? রেটিনল। ওকে, ক্লিয়ার? এখন দেখো, এই ভিটামিন A তার যদি অভাব হয় তাহলে দেখবে তুমি চোখের একটি সমস্যা হয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে জেরপ্থ্যালমিয়া। ঠিক আছে? এছাড়াও নিকটালোপিয়া, রাতকানা, এরকম জিনিসগুলো কিন্তু, নিকটালোপিয়া মানেই রাতকানা, সেগুলো অ্যারাইজ করে। স্কিনের ডিজিজ, ফিনোডার্মা হয়, টোট স্কিন যাকে আমরা বলি, এরকম ব্যাপার আছে। এখন দেখো, এই যে রেটিনলের যদি অভাব হয় তাহলে সেক্ষেত্রে জেরপ্থ্যালমিয়া হচ্ছে। কিন্তু যদি রেটিনলের অ্যাডিকুয়েট সাপ্লাই থাকে তাহলে সেক্ষেত্রে কি জেরপ্থ্যালমিয়া হবে? যদি অভাবটাই ক্রিয়েট না হয় তাহলে সেক্ষেত্রে জেরপ্থ্যালমিয়া হবে না। তার জন্য এই যে রেটিনল যেটি আছে সেটি কি করে? জেরপ্থ্যালমিয়াকে বাধা দান করে। তার জন্য একে আমরা কি বলি বলতো? অ্যাজেরপ্থল। কোন ভিটামিনের অপর নাম অ্যাজেরপ্থল? সেটা হচ্ছে রেটিনল। দেখো, এই কথাটি যেটি আছে ইংরেজিতে, এই কথাটি নেগেটিভ সেন্স বিয়ার করে, অর্থাৎ জেরপ্থ্যালমিয়া হতে দেয় না, সেটাই বোঝায় হচ্ছে অ্যাজেরপ্থল কথাটি। তাহলে মিনস নেগেটিভ ইন সেন্স, তাহলে জেরপ্থ্যালমিয়া প্রতিরোধ করবে রেটিনল। তাহলে পরীক্ষায় তোমাদের অ্যাজেরপ্থলের পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন দেবে, কি করবে তখন এটা উত্তর করবে। পুরো ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার? দেখো, এই যে ক্যালসিফেরল যেটা আছে, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এখন ঘটনা হচ্ছে ভিটামিন ডি সেটার যদি অভাব হয়, ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে দেখবে রিকেট, অস্টিওম্যালেশিয়া এরকম রোগগুলো কিন্তু হয়। অস্থিজনিত সমস্যার সাথে সম্পর্কিত হচ্ছে এই ক্যালসিফেরল, কারণ এটা কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে প্রভাবিত করে। এবার তুমি যদি দেখতে যাও, যদি ভিটামিন ডি সেটা যদি ঠিকঠাক সংশ্লেষিত হয় তবে কি রিকেট হবে? হবে না। তাহলে এর জন্য, যেহেতু এটা রিকেটকে প্রতিরোধ করতে পারে, তার জন্য একে কি বলা হয়? অ্যান্টি রিকেটিক ফ্যাক্টর বা অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। অ্যান্টি রিকেটিক বা অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর বলা হয়, অর্থাৎ রিকেট প্রতিরোধী ফ্যাক্টর এভাবেও কিন্তু বলতে পারে। অ্যান্টি রিকেটিক অর অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর বলা হবে কাকে? ক্যালসিফেরলকে। তাহলে যে সমস্ত কাজের, মানে যে সমস্ত রোগের লক্ষণগুলো এদের অভাবে প্রকাশিত হতে পারতো, এই ভিটামিনগুলোর অভাবে ডেজিগনেটেডভাবে, যেটার সাথে যেটা রিলেটেড, তো সেগুলো যদি তখনই অ্যারাইজ করবে যদি এদের অভাব হয়। তাহলে যদি ঠিকঠাক অ্যাডিকুয়েট থাকে তাহলে কিন্তু আর ওই ডিজিজ কন্ডিশনগুলো অ্যারাইজ করবে না। দ্যাটস ওয়াই এদের প্রত্যেকটাকে সে অনুযায়ী ওই যে ডিজিজের সাথে যেটা যাচ্ছে তার অ্যান্টি হিসেবে ক্লাসিফাই করা যেতে পারে। তো এটাই হচ্ছে আমার শুদ্ধ কনসেপ্ট। বোঝা গেল? পরীক্ষায় যা কোশ্চেন আসবে এই বলে দিলাম, সেগুলোর থেকেই ঘুরে ফিরে আসে। পিপি ফ্যাক্টরটাও খুব ইম্পর্ট্যান্ট। দেখো, আমি দুটো কথা একটু তোমাদেরকে বলছি, তোমরা ভালো করে শুনবে, বুঝবে এবং তারপর নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের পরীক্ষার আগে পর্যন্ত এখন যা হাতে সময় রয়েছে তাতে আমাদেরকে কিন্তু প্রিপারেশনটাকে বুস্ট করার জন্য
রিগোরাস প্র্যাকটিস যাকে বলে সেটার মধ্যে প্রবেশ করতে হবে। এবং সেই রিগোরাস প্র্যাকটিসের জন্য তোমরা কি করতে পারবে, তোমরা এখন থেকে আমাদের একটি ব্যাচ শুরু হচ্ছে, সেটাতে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যেটাতে পুরো টোটালি কনসেপ্ট বেস এবং স্মার্টলি তোমাদেরকে পড়ানো হবে। পুরো কোর্সটাকে এমনভাবেই ডিজাইন করা আছে, তুমি প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে এক তো টোটাল অপশন অ্যানালাইসিস এবং তার রিগার্ডিং যত ডিটেলস থাকতে পারে সবগুলো তোমাকে করানো হবে। এবং বারবার বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে যে অনেক জায়গাতে তোমাদের রিভিশনগুলো কিন্তু সেইভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে একদম কম্প্যাক্ট প্যাকেজ টোটাল জিনিসটাকে একাত্ম করে পুরোটাকে তোমাদেরকে সাপ্লাই করা হবে। এবং তোমরা ক্লাসগুলো করলে পরেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে এটাকে স্মার্ট কোর্স হিসেবে ডিজাইন করেছি। এবং এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ এবং হাইলি রিকোয়েস্টেড বলা চলে। তো এটার ক্ষেত্রে আমরা করব কি, প্রত্যেক দিন 2টো করে ক্লাস হবে। টোটাল হাতে আমাদের যা টাইম রয়েছে 120+ ক্লাস আমরা করব। যেখানে প্রয়োজন আছে সেখানে আরও বিশেষ করে ধরো এক্সট্রা ক্লাস কোনো জায়গায় প্রয়োজন হচ্ছে, তো সেই জায়গাতে আমরা সেভাবে মডিউলকে ফিক্স করব। তো এটাই হচ্ছে ঘটনা। এবং তোমরা যেখানেই যেভাবে পড়ো না কেন, পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ অলওয়েজ কিপ প্র্যাকটিসিং, এটা মাথায় যদি না রাখো পরীক্ষার আগে, তাহলে দেখবে পরীক্ষার হলে কোশ্চেন পেপারটা যখন তোমার সামনে পড়বে তুমি সেটা নিয়ে কিন্তু একটু বিড়ম্বনায় পড়ে যাবে। ফলে ডাইভার্সিফিকেশন দেখতে হবে, কোশ্চেন মডারেশন কোন লেভেলে যেতে পারে সেই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হবে। আর একটা জিনিস বললাম, শুধু টেক্সট বুক পড়ে গেলাম, ওয়ান লাইনার কিছু করে গেলাম, এরকমভাবে কিন্তু করতে যেও না। এমসিকিউ প্র্যাকটিস যদি নিজেও করো, এখন করার সময় হাতে সময় রয়েছে, তুমি যেভাবেই পড়ো না কেন, বাড়িতেও করো বা যেভাবেই করো, সেখানে কিন্তু প্রপারলি কেন কোনটা কী জন্য হচ্ছে সেই ব্যাখ্যাগুলোকে একটু চোখের সামনে একবার দেখে নেওয়ার চেষ্টা করবে, যে তুমি অপশান দেখে চিনতে পারছো কিনা, বা পরীক্ষায় কি অ্যাটেম্প্ট নেওয়ার ক্ষেত্রে কোনগুলো টেকনিক তুমি অ্যাপ্লাই করলে একটা এমসিকিউ তোমার অজানা থাকলেও সেটাকে সঠিক উপায়ে করা যায়। সেক্ষেত্রে অপশান অ্যানালাইসিস রয়েছে, এলিমিনেশন রুল রয়েছে, এগুলোকে প্রপারলি আমাদের বুঝতে জানতে হয়। তো যাদের প্রয়োজন হবে তারা এই নাম্বারে 9062010440 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করা হবে। তারপর যেমন যার সিদ্ধান্ত হবে, যদি প্রয়োজন বোধ করো তাহলে অ্যাডমিশন নেবে, নতুবা যদি অ্যাডমিশন না নাও তবুও তুমি কিন্তু নিজে এখন থেকে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার আগে তোমাকে এখন কিন্তু প্র্যাকটিসের উপর ফোকাস করতেই হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো সেটা বলে দিলাম তোমাদের। এবার চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে। উদ্ভিদ কোষের কোষগহ্বর বেষ্টনকারী আবরণীকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট, টোনোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ইডিওপ্লাস্ট। এই যে প্রশ্নটি দেখছো এটা খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদেরকে বলে দিই, আবরণী রিগার্ডিং কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসে। এখানে বলেছে যে ভ্যাকুওলের বাইরের যে আবরণী সেটাকে কি বলা হয়। তোমরা দেখবে তোমাদের বইতে এই যে হৃৎপিণ্ডের বাইরের আবরণী সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, ফুসফুসের বাইরের আবরণী রুরা, যকৃতের বাইরের আবরণীকে কি বলা হয়, এগুলো আরও ডিটেলস আমাদের জানতে হবে, গ্লিসান ক্যাপসুল, এরকম ডিটেলসগুলো আবরণী রিগার্ডিং কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসে। এখানে আমাদের যেটা জিজ্ঞেস করা হয়েছে এটা কিন্তু তোমাদের বইতে তোমরা যদি দেখতে যাও, এই যে কোষগহ্বর যেটি রয়েছে ভ্যাকুওল যাকে আমরা বলি, তার বাইরে কিন্তু একটা পাতলা আবরণী থাকে, সেটা মার্ক করা থাকে না। আমি তোমাদেরকে একদম সহজ করে বলছি, জাস্ট বোঝো। এই যে তুমি ভ্যাকুওল দেখছো, উদ্ভিদ কোষের মাঝখানে যে ভ্যাকুওল মানে কোষ গহ্বর যেটি রয়েছে, এর বাইরে একটি পাতলা আবরণী থাকে। সেই পাতলা আবরণীটির নামটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট। তোমাদের বইতে এটার নামটাকে ডিমার্কেশন করা থাকে না, মার্ক করা থাকে না, জাস্ট আমি নামটা মনে রাখবো, টোনোপ্লাস্ট বলা হয় এই পাতলা আবরণীকে, যেটা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে। তাহলে দেখো অপশন বিতে রয়েছে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের প্রশ্ন ধরো তোমার পরীক্ষায় আসলো, এবার তখন তুমি বুঝতে পারছো না কি হবে, তখন তোমাকে কিন্তু প্রপার অপশন অ্যানালাইসিসের দিকে যদি এগোতে পারো, তার জন্য কিন্তু বলছি যে কোনো ক্ষেত্রে কোনো এমসিকিউ এর শুধুমাত্র ওয়ান লাইনার ফরম্যাটে পড়ে যাওয়া বা জাস্ট খালি এমসিকিউ মুখস্থ করা, এই টেন্ডেন্সিতে যদি ঢুকে পড়ো তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। তোমাকে পুরো কনসেপ্টটাকে সেখানে ক্লিয়ার করতে হবে। এই যে ক্লোরোপ্লাস্ট যেটি আছে, ক্লোরোপ্লাস্ট কি? এটা হচ্ছে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। সালোক সংশ্লেষকারী অঙ্গাণু বলা হয় কাকে? পরীক্ষায় সেপারেটভাবে আসে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে। দেখো ক্লোরোপ্লাস্টের যে গ্রানা রয়েছে আর স্ট্রোমা রয়েছে, সেখান থেকে কোশ্চেন আসবে যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা থাকে আর ক্লোরোপ্লাস্টের যে ধাত্র সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ট্রোমা, এই গ্রানাতে কি সম্পন্ন হয় বলতো? গ্রানাতে সম্পন্ন হয় হচ্ছে সালোক সংশ্লেষের যে আলোক দশা, সেটা সম্পন্ন হয় হচ্ছে গ্রানাতে। আর স্ট্রোমাতে কি সম্পন্ন হয়? সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা, অর্থাৎ যাকে আমরা বলে থাকি অন্ধকার দশা, সেটা সম্পন্ন হয় স্ট্রোমাতে। ক্লিয়ার? এই পয়েন্টগুলো সব সেপারেটভাবে আসবে, তাহলে ক্লোরোপ্লাস্ট হবে না, বুঝতে পারছো?
দেখো ক্রোমোপ্লাস্ট, এখানে যদি এমফাসিস দাও তাহলে এখানে দেখো ক্রোমো, এই ক্রোমো কথাটি এসছে বলতো কিসের থেকে? কালার থেকে। ক্রোমো কথাটি আসে কালার থেকে। তাহলে এই ক্রোমোপ্লাস্ট কি? এটা হচ্ছে বিভিন্ন ফুলের বর্ণ বিভিন্ন হয়, সে অনুযায়ী ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিডকে আমরা কি বলি? প্লাস্টিডকে আমরা বলি হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে কালার, বিভিন্ন ফুলের বিভিন্ন বর্ণ, বিভিন্ন ফলের বিভিন্ন বর্ণের ক্ষেত্রে এই ক্রোমোপ্লাস্ট কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে। ক্রোমোপ্লাস্টের বিভিন্ন টাইপস আছে, এগুলো আমাদেরকে ডিটেলসে জানতে হয়। যেমন রোডোপ্লাস্ট, রোডো কথাটি এসছে রেডের থেকে, টার্ম খুব ইম্পর্টেন্ট। তাহলে রোডোপ্লাস্ট হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী। ফিও বাদামি, তার মানে ফিওপ্লাস্ট হচ্ছে বাদামি বর্ণের জন্য দায়ী। জ্যান্থ কথাটি হলুদের সাথে যায়, তাহলে হলুদ বর্ণের যে মানে যে কোনো ফুলের বর্ণে যে হলুদ হবে সেটা নির্ণায়ক কিন্তু জ্যান্থোপ্লাস্ট। তো এই যে রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট এরকম এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের ক্রোমোপ্লাস্ট, এগুলো বিভিন্ন বর্ণ কিন্তু বর্ণের জন্য দায়ী। দেখো ইডিওব্লাস্ট কি? ইডিওব্লাস্ট হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যে বজ্র পদার্থ সঞ্চয়কারী যে উদ্ভিদ কোষ থাকে তাকে আমরা বলি হচ্ছে ইডিওব্লাস্ট কোষ। যেমন ট্যানিন, গ্রাফাইট এগুলো উদ্ভিদের বজ্র পদার্থ, তো সেগুলো যে কোষে সঞ্চিত থাকে উদ্ভিদ কোষে তাকে আমরা বলে থাকি হচ্ছে ইডিওব্লাস্ট কোষ। তাহলে তুমি কি একবার এই জিনিসটা জেনে নিলে, বুঝে নিলে, আনুষঙ্গিক অনেক তথ্য থাকলো, ওই রিগার্ডিং কোশ্চেন আসলেও তুমি করতে পারবে। তো এবার তুমি দেখো বাকি সমস্ত ডিটেলস যদি ক্লিয়ার থাকে তাহলে পরে সেগুলো রিগার্ডিং অন্য কোশ্চেনগুলো কিন্তু তোমার সলভ হয়ে যাবে। ফলে একটা কোশ্চেনে 4-5টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমার তৈরি হয়ে যাচ্ছে। দেখো এবার আমরা এমফাসিস দিচ্ছি হচ্ছে নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে, মাছের গমনে নিম্নলিখিত কোন পাখনাগুলি সমধর্মী কাজে লিপ্ত? বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা, বক্ষ পাখনা ও পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা ও পুচ্ছ পাখনা, শ্রোণী পাখনা ও পুচ্ছ পাখনা। আমরা আগে পুরো ডিটেলসটাকে একটু দেখে নিই। এই হচ্ছে একটি মাছ, সেই মাছের কয় প্রকারের পাখনা থাকে? 5 প্রকারের পাখনা থাকে। দেখো এটা হচ্ছে বক্ষ দেশ, বক্ষ দেশে এক জোড়া কি থাকে বলো? বক্ষ পাখনা। তারপরে এটা হচ্ছে শ্রোণী দেশ, তো এই শ্রোণী দেশে থাকে হচ্ছে এক জোড়া শ্রোণী পাখনা, ঠিক আছে। তারপরে এখানে পায়ু ছিদ্রের ঠিক সম্মুখভাগে থাকে হচ্ছে পায়ু পাখনা। পায়ু পাখনার কিন্তু গমনে কোনো ভূমিকা থাকে না। এবং লেজ হচ্ছে পুচ্ছ তাকে বলা হয়, তাহলে লেজের এখানটাতে থাকে হচ্ছে পুচ্ছ পাখনা। এবং এটা হচ্ছে পৃষ্ঠদেশে থাকে হচ্ছে একটি পৃষ্ঠ পাখনা। তাহলে এবার তোমাদের এখান থেকে এই চার্টটাকে একবার ভালো করে ফলো আপ করতে হবে, তাহলে পরে পুরো আইডিয়া কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোনগুলো মাছের জোড় পাখনা? এই যে বক্ষ পাখনা যেটি আছে সেটা থাকে এক জোড়া। তুমি 3 ডাইমেনশনাল যদি দেখতে যাও, মাছটিকে তুমি এ পাশ থেকে দেখছো, ঠিক অপর প্রান্তে 3 ডাইমেনশন তুমি হিসেব কষে দেখো, আমার আর এটা বলার অপেক্ষা রাখে না একটা ম্যাচিওর মেয়েকে, তো ছেলে বা মেয়েকে। তো সেই জায়গা থেকে তুমি বুঝতেই পারছো যে এ পাশে একটা যেমন রয়েছে ও পাশেও কিন্তু আরেকটা থাকবে, তাহলে এটা হচ্ছে জোড় পাখনা। এরকম কোশ্চেনগুলো কিন্তু আসে, যা পাখনা সংক্রান্ত, মাছের পাখনা সংক্রান্ত কোশ্চেন আসবে পুরোটা এই চার্টের থেকেই হবে। এটা থাকে এক জোড়া। অবস্থান কোথায়? বক্ষ দেশে থাকে, মাছের যে বুকের রিজিয়নটা সেই জায়গাটাতে থাকবে। এবং এটা কি করে? এটা দেখো যখন মাছ গমন করবে, গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে সহায়তা করে, এটা বক্ষ পাখনার কাজ। ওকে, এবার দেখো শ্রোণী পাখনা, যেটা মাছের শ্রোণী দেশে রয়েছে, তো এই শ্রোণী পাখনাও কিন্তু মাছের জোড় পাখনা, এক জোড়া থাকবে, 1 পেয়ার, একটা এ পাশে একটা ও পাশে। বুঝতে পারছো? 3 ডাইমেনশনাল যদি তুমি কল্পনা করে নাও তাহলে ইজিলি বোঝা যায়, আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। তো এটা শ্রোণী দেশে থাকে যেমনটা বললাম। এই শ্রোণী পাখনাও কি করে? ঠিক একই রকম বক্ষ পাখনার মতন কাজ করে, যে গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে সহায়তা করে। তাহলে এই বক্ষ পাখনা, শ্রোণী পাখনা এগুলো কিন্তু মাছের জোড় পাখনা, এবং মাছের জোড় পাখনা দয় তারা কিন্তু একই প্রকার কাজে লিপ্ত। তাহলে এই দুটো কিন্তু একই কাজে লিপ্ত। তাহলে বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা এটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে দেখো অপশান এতে বলেছে বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা। ক্লিয়ার? অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা প্রতিটি পাখনার কাজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। দেখো এই যে পৃষ্ঠ পাখনা যেটা পৃষ্ঠদেশে রয়েছে, এটা কিন্তু একটিই থাকে এবং অবস্থানগতভাবে পৃষ্ঠদেশে, যার জন্য নাম পৃষ্ঠ পাখনা। এটা কি করে? এটার কাজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি পাখনার কাজ থেকে কিন্তু সেপারেটভাবে কোশ্চেন আসে। যে গমনের সময় জল মানে মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। দিস ওয়ান ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই কাজটি যে গমনের সময় জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে কোন পাখনা? তখন কিন্তু আমরা করব পৃষ্ঠ পাখনা। এবার দেখো পায়ু পাখনা যেটা, সেটা হচ্ছে এই পায়ুর নিকটে অবস্থিত, যার জন্য নাম হচ্ছে পায়ু পাখনা। এটা একটি থাকে, এর কিন্তু গমনে সহায়ক কোনো ভূমিকা নেই। ক্লিয়ার? বলবে যে কোন মাছের কোন পাখনার গমনে কোনো ভূমিকা নেই, তখন কিন্তু আমাদের
পায়ু পাখনার কথা বলতে হবে, আর আদার্স সব পাখনাই গমনের সময় কিন্তু ভূমিকা রাখে। এবার দেখো পুচ্ছ পাখনা একটি থাকে এবং এটা হচ্ছে ওই লেজের শেষ ভাগে অবস্থিত, যেমনটা আমি তোমাকে অবস্থানগতভাবে মার্ক করেই দেখিয়েছি, এবং গমনের সময় দিক পরিবর্তনে সহায়তা করে কোন পাখনা, তখন যদি কোশ্চেন আসে আমরা করব হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে এর দেখো গমনের ভূমিকা কি, যে গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করা। ফলে তুমি সেপারেট ভাবে এখানে কিন্তু অল কোশ্চেনের অ্যান্সারই তুমি পেয়ে গেলে পাখনা রিগার্ডিং যা কোশ্চেন আসবে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ কোন প্রকার শর্করা, এক শর্করা, দ্বিশর্করা, ত্রিশর্করা, বহু শর্করা। দেখো তোমরা এ সম্পর্কে প্রত্যেকে অবগত যে উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি, সেলুলোজ। এটাও ডাইরেক্টলি কোশ্চেন আসে, তোমরা যখন কোনো প্রশ্ন পড়বে সেখান থেকেও ভাইস ভার্সা করে দেখবে যে আর কি কি ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারি, ঠিক আছে। তো এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে উদ্ভিদ কোষ প্রাচীর সেটা কি নির্মিত হয়, তার মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ হচ্ছে এক প্রকারের শর্করা, এবং প্রশ্নে জিজ্ঞেস করেছে এই সেলুলোজ কোন প্রকারের শর্করা। মনে রাখতে হবে সেলুলোজ হচ্ছে এক প্রকারের বহু শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড। ক্লিয়ার, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। এবং এটাও পাশাপাশি মনে রাখবে এই বহু শর্করা অর্থাৎ পলিস্যাকারাইডগুলো গঠিত হয় কিভাবে, মোর দ্যান 10 মনোস্যাকারাইড পরপর কেমিক্যালি বন্ড ফর্মেশন করে যুক্ত হয়ে তারা কিন্তু বহু শর্করা সেইভাবেই গঠিত হয়। তাহলে এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে যে কতগুলো এক শর্করা সমন্বয়ে তোমার বহু শর্করা গঠিত হয়। তাহলে 10টির অধিক এক শর্করার সমন্বয়ে কি গঠিত হবে, একটি বহু শর্করা গঠিত হবে। দেখো এখানে তোমাদের ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2-তে এরকমভাবে কোশ্চেন আসতে পারে সেপারেটভাবে, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি এক শর্করা। ওর জন্য তোমাদের প্রত্যেক প্রকার শর্করার নাম তোমাদের কিন্তু কিছু মনে রাখতে হবে। এক শর্করা, যদিও এগুলো খুব বেসিক, এই এক শর্করার উদাহরণ তোমাদেরকে মনে রাখতে হবে যে গ্লুকোজ হচ্ছে এক প্রকারের এক শর্করা, ফ্রুক্টোজ হচ্ছে এক প্রকারের এক শর্করা, গ্যালাক্টোজ এটিও হচ্ছে এক প্রকারের এক শর্করা। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই নামগুলো মনে রাখতে হবে। দেখো দ্বিশর্করাগুলো গঠিত হয় কিভাবে, দ্বি মানে দুই, তাহলে দুটো এক শর্করা সমন্বয়ে একটি দ্বিশর্করা গঠিত হয়। তাহলে এই দ্বিশর্করার নাম তোমাদের মনে রাখতে হবে। যেমন দুধে উপস্থিত থাকে কোন প্রকারের শর্করা, দুগ্ধ শর্করা হচ্ছে ল্যাকটোজ। এই যে ল্যাকটোজ হচ্ছে এক প্রকারের দ্বিশর্করা, সেটি গঠিত হয় কোন কোন এক শর্করা সমন্বয়ে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজের সমন্বয়ে কি গঠিত হয়, ল্যাকটোজ নামক দ্বিশর্করাটি গঠিত হয়। এটা দুধে কোন শর্করা থাকে, ল্যাকটোজ থাকে। এভাবেও কোশ্চেন আসে, আমি পুরো ডিটেলস কিন্তু বলে দিচ্ছি তোমাদের। দেখো দ্বিশর্করার আরও উদাহরণ যদি মনে রাখতে চাও, সেটা হচ্ছে সুক্রোজের কথা তুমি মনে রাখতে পারো। সুক্রোজ সোর্স যদি বলতে যাও তাহলে কোথায় পাবে সুক্রোজের সোর্স হচ্ছে তুমি আখের মধ্যে পাবে, একে ইক্ষু শর্করাও বলা হয়। এই যে সুক্রোজ কিভাবে গঠিত হচ্ছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ হচ্ছে এক প্রকারের এক শর্করা এবং তার সঙ্গে তোমার ফ্রুক্টোজ যুক্ত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত হয় কি, এই সুক্রোজ নামক দ্বিশর্করা। ওকে, নেক্সট তোমাদের ত্রিশর্করার পয়েন্ট অফ ভিউ থেকে সেটাও সংযোজন করে দিচ্ছি। আমি এর আগে শর্করাগুলোর উপরে একটা ডিটেলস ক্লাস কিন্তু তোমাদের করেছিলাম, আমি জানি না তোমরা দেখেছো কি দেখোনি, চ্যানেল ফলো করবে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। দেখো এই ত্রিশর্করার মধ্যে তোমরা মনে রাখবে হচ্ছে র্যাফিনোজের কথা। এই র্যাফিনোজ হচ্ছে কফি জাতীয় যে সমস্ত সবজি আছে সেগুলোর মধ্যে র্যাফিনোজ কিন্তু থাকে, সেগুলো র্যাফিনোজ রিচ। এবার এই র্যাফিনোজ হচ্ছে ত্রিশর্করা, ত্রি মানে 3, তাহলে 3টি এক শর্করার সমন্বয়ে গঠিত হবে। সেক্ষেত্রে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ এই 3টি এক শর্করার সমন্বয়ে র্যাফিনোজ নামক ত্রিশর্করাটি গঠিত হয়। ওকে, এখানে স্পেস নেই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, সেটা আমি কিন্তু এখানেই মার্ক করে লিখে দিলাম, পরীক্ষায় আসতে পারে, তোমরা সে অনুযায়ী নোটস প্রিপেয়ার করে নিও। ক্লিয়ার? দেখো আমি এবার তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখি তোমরা করতে পারো নাকি। ভেবেছিলাম তোমাদেরকে এক্সট্রা বলবো ব্যাপারটি, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আলুতে কোন শর্করা থাকে জানো? আমি বলে দিচ্ছি, আলুতে উপস্থিত যে শ্বেতসার বা যাকে আমরা কি বলি স্টার্চ, এটি কোন প্রকারের শর্করা? আলুতে উপস্থিত যে শ্বেতসার বা স্টার্চ সেটি হচ্ছে কোন প্রকারের শর্করা? এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম।
এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। আমি ভেবেছিলাম তোমাদেরকে বলবো, আমি একটু দেখে নিতে চাই যে তোমাদের পজিশনটা কি। তোমরা কমেন্ট সেকশনে প্রত্যেকে উত্তরটা লিখে জানাবে। দিস ওয়ান ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে এক শর্করা, দ্বি শর্করা, ত্রি শর্করা আর বহু শর্করা। তোমরা নিজেদের মতন করে উত্তরটা করবে, ঠিক? চলো নেক্সট। আর যারা এটার উত্তর সাবমিট করবে নেক্সট ক্লাসে আমি তাদের নামটাকে অ্যানাউন্স করব। আর প্রত্যেকের ঠিক উত্তরের পাশাপাশি একটা করে লাভ রিয়াক্ট থাকবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার যে অ্যান্সার সেটা ঠিক আছে কিনা। যাদের ঠিক থাকবে তাদের প্রত্যেকের পাশে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে। বিভিন্ন প্রাণীদের সমবৃত্তীয় অঙ্গগুলি কোন প্রকার বিবর্তনকে সমর্থন করে? অপসারী বিবর্তনকে নির্দেশ করে, অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, অস্থায়ী বিবর্তনকে নির্দেশ করে, আংশিক বিবর্তনকে নির্দেশ করে। এই যে প্রশ্নটি, এটা কিন্তু পুরো কনসেপ্ট বেস। দেখো এই যে সমবৃত্তীয় অঙ্গ, সেই জিনিসটি কি সেটা যদি তুমি না বোঝো তাহলে সেগুলো কোন প্রকার বিবর্তনকে সমর্থন করবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারবে না। ফলে আমাদেরকে কিন্তু পুরো কনসেপ্টটা জানতে হবে, ঠিক আছে? আমি পুরো ডিটেলসে এন্টার করছি। আর যাদের ক্ষেত্রে এগুলো ইন্টারেস্টিং মনে হবে তারা সত্যিকারেরই বলতে গেলে কনসেপ্টটা জানতে চায়, আর যাদের ক্ষেত্রে এগুলো বোরিং মনে হবে তারা কিন্তু শুধু এমসিকিউ এর ওয়ান লাইনার উত্তর জানতে এসছে। ফলে তাদের ক্ষেত্রে সেগুলো ইন্টারেস্টিং মনে হবে না। যদি তুমি কনসেপচুয়াল স্টাডি করতে চাও তাহলে পুরো ডিটেলসটাকে বোঝো, উত্তর আপনা আপনি বেরিয়ে যাবে। দেখো আমরা বুঝবো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ কি। সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝায় সেটা যদি না জানি তাহলে তার উৎপত্তি কিভাবে হলো, গঠন কি, সেই জিনিসগুলোকে আমাদের যদি না বোঝা হয় তাহলে এটা কোন প্রকার বিবর্তনের ফলে এই প্রকার সমবৃত্তীয় অঙ্গের কনসেপ্টটা আসে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। দেখো সম কথাটির আমরা যদি টার্মে ফোকাস করি, এই সম কথাটির অর্থ কি বলতো? সম কথাটির অর্থ হচ্ছে একই, মানে সেম। আর বৃত্তীয় কথাটির অর্থ কি বলতো? কাজ। বৃত্তীয় কথাটির অর্থ হচ্ছে কাজ। যেমন আমি তোমাদেরকে একটা টার্ম বলছি, ধরো ভিক্ষাবৃত্তি, ঠিকঠাক? টার্মটির মানে বোঝো, মানে ভিক্ষা করা, ক্রিয়াকে বোঝায়। বৃত্ত বলতে কাজকে বোঝায়, ক্রিয়াকে বোঝায়। তাহলে এই সমবৃত্তীয় অঙ্গগুলি কি করে বলতো? একই কাজে লিপ্ত। কিন্তু যদি তুমি তাদের উৎপত্তিটা দেখতে যাও যে কিভাবে সেটা উৎপত্তি লাভ করেছে, তার অন্তর্গঠন কি আছে, সেগুলোকে যদি স্টাডি করতে যাও তখন দেখবে সেই সমস্ত অঙ্গসমূহের মধ্যে উৎপত্তি ও গঠনের ভিন্নতা রয়েছে। তাহলে সমবৃত্তীয় অঙ্গ আমরা কাদের বলবো সেটার একটা সংক্ষিপ্ত ডেফিনেশন যদি আমরা বলতে যাই, যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠন, উৎপত্তি ও গঠন সেটা কি, সেটা ডিফারেন্ট, আলাদা, কিন্তু কাজ একই, তাদেরকে আমরা বলবো কি, সমবৃত্তীয় অঙ্গ। সম কথাটির অর্থ হচ্ছে সেম, মানে একই, আর বৃত্তীয় কথাটির অর্থ হচ্ছে কাজ, অর্থাৎ এরা একই কাজে লিপ্ত কিন্তু এদের উৎপত্তি ও গঠন আলাদা। বোঝা গেল? পুরো আইডিয়াটাকে ক্লিয়ার রাখতে হবে আমাদের। দেখো এবার আমরা যদি দুটো অঙ্গের মধ্যে, দুটো প্রাণীর ক্ষেত্রে সেই বিষয়টাকে রিলেট করে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে কি বলতে চাইছি। আমি তোমাদেরকে বললাম, মনে করো পাখির ডানা, পাখির ডানা থাকে। আবার তুমি যদি দেখতে যাও যে কোনো পতঙ্গের ক্ষেত্রে পতঙ্গেরও ডানা থাকে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে পাখির ডানা কিভাবে উৎপত্তি লাভ করে। পাখির ডানা হচ্ছে পাখির যে অগ্রপদ, সেই অগ্রপদের রূপান্তর। পাখির অগ্রপদের রূপান্তর সেটাই হচ্ছে কি, পাখির ডানা। পাখির ডানা অগ্রপদটা রূপান্তরিত হয়েই ডানা তৈরি হয়েছে, ঠিক আছে? পতঙ্গের ক্ষেত্রে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত যত পতঙ্গ আছে সেই পতঙ্গদের ক্ষেত্রে পতঙ্গের ডানাটা কিভাবে আবির্ভূত হয়েছে সেটা যদি দেখো, পতঙ্গের বহিঃকঙ্কালটা কি নির্মিত হয় জানো? সেটা হয় হচ্ছে কাইটিন নির্মিত। কাইটিন নির্মিত হয়। সেই কাইটিন নির্মিত যে বহিঃকঙ্কাল, বহিঃকঙ্কাল, সেই কাইটিন নির্মিত বহিঃকঙ্কালে একটা এনলার্জমেন্ট পার্ট অর্থাৎ উপবৃদ্ধি, সেটাই কিন্তু মূলত পতঙ্গের ক্ষেত্রে ডানা। তুমি আরশোলা দিয়ে যদি ধরতে যাও ইজিলি তুমি আরো ভালো করে রিলেট করতে পারবে। আরশোলার তো ডানা থাকে, সে আরশোলা যে ডানার সাহায্যে উড্ডয়ন করে সেটা কিভাবে উৎপত্তি লাভ করেছে, সেটা আরশোলার যে বহিঃকঙ্কাল সেটা কাইটিন নির্মিত। সেই কাইটিন নির্মিত যে বহিঃকঙ্কাল তারই একটা এনলার্জমেন্ট হয়ে ডানাটা ফর্ম করে। এবার দেখো আমি তোমাকে যে জায়গাটি বলছি সেই জায়গাটি বোঝো। এই যে পাখির ডানা, সেটা কি করতে সহায়তা করে? পাখিকে উঠতে সহায়তা করে। পতঙ্গের যে ডানা থাকে সেই ডানা পতঙ্গকে কি করতে সহায়তা করে? উঠতে সহায়তা করে। তাহলে ডানা যেখানেই থাকবে ডানার কাজ কি? ডানার কাজ হচ্ছে উড্ডয়নে সহায়তা করা, এটা উড্ডয়নে সহায়তা করে। কিন্তু আমরা যদি
পাখির ক্ষেত্রে ডানা সেটা কিভাবে উৎপত্তি লাভ করেছে, তার অন্তর্গঠন কি আছে সেটাকে স্টাডি করি, আর পতঙ্গের ডানা তার উৎপত্তি ও গঠন স্টাডি করি, তাহলে আমরা কিন্তু সেখানে কি দেখছি বলো, উৎপত্তি ও গঠন সেটা কিন্তু দুক্ষেত্রে ভিন্ন। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটোকে স্টাডি করলে কি বুঝি, যে এদের উৎপত্তি ও গঠন সেটা কিন্তু আলাদা। এটা বুঝতে আর আমাদের কোনো সময় সমস্যা নেই, কিন্তু এদের দেখো কাজটা একই। তাহলে উৎপত্তি ও গঠন যদি আলাদা হয় আর কাজ যদি একই হয়, তাহলে সেটাকে আমরা সমবৃত্তীয় অঙ্গ বলবো। ক্লিয়ার? এবার এটা কোন প্রকার বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে, তাহলে কাজ কিন্তু কিসে থাকবে, কাজ বলো একটা নির্দিষ্ট কাজ, সেটা কিন্তু নির্দিষ্ট কাজটা থাকবে হচ্ছে কেন্দ্রে, এটা কাজ থাকবে কেন্দ্রে, কিন্তু কাজ নির্দিষ্ট হওয়ার পাশাপাশি অন্তর্গঠনগুলো উৎপত্তিগুলো সেগুলো সব আলাদা। ঠিক আছে? তাহলে বিভিন্ন প্রকার উৎপত্তি ও গঠন সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট কাজ সেটার দিকেই কিন্তু আসছে। যেমন আমরা যদি দেখতে যাই, যদি আমরা পাখির ডানা, আগে যেটা বুঝলাম যে পাখির ডানা সেটা কি, সেটা হচ্ছে অগ্রপদের রূপান্তর। আবার যদি দেখলাম যে পতঙ্গের ডানা সেটা কি, কাইটি নির্মিত বহিঃকঙ্কালের উপবৃত্তি। কিন্তু উভয়ের কাজ তো একটা নির্দিষ্ট কেন্দ্রেই এসে মিলল, কারণ কি, কাজ হচ্ছে উড্ডয়ন করা। তাহলে আমরা যে আলোর ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালো করে পড়ি ফিজিক্যাল সায়েন্সে আলোর চ্যাপ্টারে, যে যেগুলো কেন্দ্রগামী হয় সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি অভিসারী। এই কেন্দ্রে আছে কাজ, কেন্দ্রের দিকেই কিন্তু তাদের ভিন্ন উৎপত্তি গঠন হওয়া সত্ত্বেও তারা কিন্তু একটা নির্দিষ্ট কেন্দ্রে একটা নির্দিষ্ট কাজকে ওরিয়েন্টেশন করে চলছে। তার জন্য এটা যেহেতু কেন্দ্র অভিমুখী, একে আমরা বলি হচ্ছে অভিসারী বিবর্তন। এটা কি, এটা হচ্ছে অভিসারী বিবর্তন, সেটাকে সমর্থন করে। ঠিক আছে? আমি তোমাদেরকে পুরো ডিটেলসটাকে বললাম, এবং কেন অভিসারী সেটা কিন্তু এই স্কিম্যাটিক ডায়াগ্রামটাই পুরোটা ক্লিয়ার করে। এবার কথা হচ্ছে যে এরকম অভিসারী বিবর্তন হলো কেন, কারণ এই যে পাখি পতঙ্গ উভয়ের ক্ষেত্রে ডানার কাজ একই হওয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এরা একই পরিবেশে অভিযোজিত হয়েছে, যার জন্য এরা এই ধরনের অঙ্গগুলো একই কাজে লিপ্ত হয়েছে। তাহলে একই পরিবেশে অভিযোজিত হওয়া সেটাই কিন্তু মূলত এর ব্যাকগ্রাউন্ডে থাকে অভিসারী বিবর্তন যে ক্ষেত্রে ঘটছে। বোঝা গেল? চলো তাহলে এক্ষেত্রে তুমি চলে এসো অপশানে, কোথায় দেখো অভিসারী বিবর্তন, এই যে অপশান বিতে রয়েছে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, অপশান বি কিন্তু হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। পুরো ক্লিয়ার আইডিয়া তোমাদের? বুঝতে পেরেছো সকলে? এবার তুমি কমেন্টে লিখে জানাবে পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে কি হয়নি, ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে? দেখো এটা তো তোমাদের বলেই দিয়েছি, তোমাদের পুরো একদম কোর্সে আমরা এভাবেই প্রত্যেকটা জিনিস ধরে ধরে ব্যাখ্যা করব, যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করে নিও। ঠিক আছে? আমাদের 11 নং ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের জন্য কোন রোগ হয়? আলফা থ্যালাসেমিয়া, কুলিজ অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। দেখো এই যে 11 নং ক্রোমোজোম সেটা হচ্ছে অটোজোম, তাহলে অটোজোমে অবস্থিত জিনের মিউটেশন হচ্ছে, তাহলে তার জন্য রোগ হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের অটোজোমাল মিউটেশন ঘটা মানে কি, সেখানে প্রচ্ছন্ন রূপ নিয়ে নেবে, তার জন্য এটা হচ্ছে এক প্রকারের অটোজোমাল প্রচ্ছন্ন জিনগত রোগ। এই 11 নং ক্রোমোজোমে অবস্থিত থাকে কি বলতো, আমাদের যে, আমি একটু ডিটেলসটা বলে নিই তোমাদেরকে। আমরা যদি হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখি, হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে, সেটা কি বলতো, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2। এই আলফা 1, আলফা 2 এই পলিপেপটাইড শৃঙ্খলগুলো তৈরির জন্য যে জিন, সেটা হচ্ছে আমাদের 16 নং ক্রোমোজোমে থাকে। আলফা গ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল তৈরির যে জিন, সেটা 16 নং ক্রোমোজোমে অবস্থিত। আর বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরির জন্য যে জিন, সেটা বলতো কোথায়, 11 নং ক্রোমোজোমে অবস্থিত। যদি এইগুলো সব স্বাভাবিক থাকে তাহলে হিমোগ্লোবিনের পলিপেপটাইড শৃঙ্খলগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়। কিন্তু যদি কোনো ক্ষেত্রে মিউটেশন ঘটে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হয় বলতো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিজিজ একটা প্রবলেমের অ্যারাইজ করে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া এর জন্য হচ্ছে এক প্রকারের অটোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ। যে ক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া হবে সেক্ষেত্রে আলফা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয় না, যার জন্য কি হয়, পলিপেপটাইড শৃঙ্খল তৈরি না হওয়ার জন্য হিমোগ্লোবিন ভাঙে, হিম মানে হচ্ছে আয়রন, সে আয়রনটা গিয়ে হিমোসিটারিন রূপে দেহের বিভিন্ন অঙ্গে জমা হতে থাকে। আবার বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরির যে জিন 11 নং ক্রোমোজোমে অবস্থিত, তার যদি কোনো একটা মিউটেশন ঘটে তাহলে সেক্ষেত্রে বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হবে না, সে অনুযায়ী কিন্তু হিমোগ্লোবিন ভেঙে গিয়ে সেটাও আবার হিমোসিটারিন রূপে মানে দেহে সঞ্চিত হতে থাকবে। তো এরকম ঘটনা,
হ্যাঁ, স্প্লিনোমেগালির মতন ঘটনা, এরকম অনেক ফ্যাক্ট রয়েছে, অনেক ডিটেলস রয়েছে, যেগুলো সব আমাদেরকে জানতে হবে। থ্যালাসেমিয়ার উপর ক্রস হয়, সেগুলোকে আমাদের করতে হবে। ঠিক আছে, যে পিতামাতার থেকে সন্তান সন্ততির ক্ষেত্রে কিভাবে কি রেজাল্ট আসবে, তো সে ব্যাপারগুলো কিন্তু আমাদের বুঝতে হয়। আমি এর জন্যই বললাম যে তোমরা ভেবেচিন্তে ডিসিশন নাও যে কিভাবে কি করলে তোমার বেটারমেন্ট হবে। সেটা এই মুহূর্তে আর অন্তত এক্সপেরিমেন্ট বেসিস কিছু করা যাবে না, এখন যা করতে হবে একদম রিজিড ডিসিশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কি বললাম যে এই 11 নং ক্রোমোজোমে অবস্থিত জিন সেটা কি করে, হিমোগ্লোবিনের বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরির জন্য রেসপন্সিবল সেই জিনগুলো থাকে। যদি তার মিউটেশন ঘটে তাহলে পরে সেক্ষেত্রে বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হবে না। তাহলে 11 নং ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের জন্য কি হবে, বিটা থ্যালাসেমিয়া। এবার অপশানে তো কোথাও দেখতে পাচ্ছ না বিটা থ্যালাসেমিয়া, তাহলে এই যে কুলিজ অ্যানিমিয়া যেটি রয়েছে তারই অপর নাম কি বলতো, বিটা থ্যালাসেমিয়া। কি বললাম, বিটা থ্যালাসেমিয়া কার নাম, কুলিজ অ্যানিমিয়া হচ্ছে বিটা থ্যালাসেমিয়ার অপর নাম। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড যদি দেখতে যাও, সেই থ্যালাসেমিয়া কথাটি এসছে কোথার থেকে বলো তো, থ্যালাসা কথাটির অর্থ সমুদ্র, আর এমিয়া কথাটির অর্থ হচ্ছে অ্যানিমিয়ার থেকে এসছে, রক্তাল্পতার থেকে। ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে দেখা গিয়েছিল লোকেদের মধ্যে প্রচুর রক্তাল্পতা, অ্যানিমিয়াটিক কন্ডিশন। তখন যখন তার ব্যাকগ্রাউন্ডটাকে স্টাডি করা হলো, তখন জেনেটিক বেসিসে দেখা গেল যে এইভাবে অটোজোমে অবস্থিত জিনের মিউটেশনের জন্য হচ্ছে, তার থেকেই থ্যালাসেমিয়া এসছে। এবং আলফা বিটার রেসপেক্টে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া আমাদের স্টাডি করতে হয়। ঠিক আছে, তো হয়ে গেল। এবার তোমাদেরকে এই যে একই রকম ভাবে আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন এটা কত নম্বর ক্রোমোজোমে অবস্থিত সেটা জিজ্ঞেস করতে পারে, সেটা 16 নং ক্রোমোজোমে অবস্থিত। দেখো পার্নিশিয়াস অ্যানিমিয়া যেটা, এটা কিন্তু একটা ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয়। ভিটামিন B12 অর্থাৎ সায়ানোকোবালামিন, কোবাল সমৃদ্ধ যে ভিটামিন সায়ানোকোবালামিন, এগুলো প্রত্যেকটাই সেপারেটভাবে কোশ্চেন আসে। সেই ভিটামিন B12 এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে সেক্ষেত্রে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যেটি রয়েছে সেটা হচ্ছে ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিড, তার অভাবে কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। সেপারেটভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই ঘুরে ফিরে আসবে। অল ডিটেলসই বললাম যতটা যা বলা যায়। আর থ্যালাসেমিয়ার ওপর তো সেপারেটভাবে আমাদেরকে কিন্তু এগুলো অনেক ডিটেলস আছে, ক্রস করে করে এগুলো দেখতে হয়, যেমনটা বললাম তোমরা পরবর্তীতে সেগুলো দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, যে যে সকল উদ্ভিদ নিম্ন আপেক্ষিক আর্দ্রতাযুক্ত অঞ্চলে জন্মায় তাদেরকে কি বলে, জেরোফাইট, হ্যালোফাইট, সিওফাইট, হেলিওফাইট। খুব বেসিক একটা জায়গা বলেছে কি, নিম্ন আপেক্ষিক আর্দ্রতাযুক্ত অঞ্চলে জন্মায়। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে কমেন্ট সেকশনে অ্যান্সার দেখতে চাইতে পারি, কিন্তু আমি একটা জায়গা বলে দিচ্ছি। এই নিম্ন আপেক্ষিক আর্দ্রতার কথা যে বলেছে, যদি প্রাকৃতিক পরিবেশে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে তাহলে প্রাকৃতিক পরিবেশটা কি প্রকৃতির বলতো, প্রাকৃতিক পরিবেশটা হবে হচ্ছে শুষ্ক প্রকৃতির। যদি প্রাকৃতিক পরিবেশে বায়ুমণ্ডলে যদি আপেক্ষিক আর্দ্রতা কম হয় তাহলে ওয়েদারটা কিরকম, ওয়েদারটা হবে ড্রাই। ক্লিয়ার? দেখো এক্ষেত্রে তোমাদের আবারও বলছি, বায়োলজি হচ্ছে ফুল অফ টার্মিনোলজি। এই যে জেরোফাইট কথাটি দেখছো, এটার কোনোদিন ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করেছো? এই জেরোফাইট ইংলিশেই লিখলাম, তার কারণ এই জেরো কথাটির অর্থ কি বলতো, জেরো কথাটির অর্থ হচ্ছে ড্রাই, মানে হচ্ছে শুষ্ক। আর ফাইট কথাটির অর্থ কি বলতো, উদ্ভিদ। তাহলে যে ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কম, সেটা কিরকম পরিবেশ, সেটা মরুভূমিতে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। তাহলে ওই ধরনের ড্রাই পরিবেশে যে প্রকার উদ্ভিদ জন্মাচ্ছে তাদেরকে আমরা বলি জেরোফাইট। কারণ এই জেরো কথাটির অর্থই কি, জেরো কথাটির অর্থই হচ্ছে শুষ্ক, আর ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে শুষ্ক পরিবেশে জন্মায়। তাহলে আপেক্ষিক আর্দ্রতার পয়েন্ট অফ ভিউকে কোরিলেট করতে জানতে হবে। স্টুডেন্ট যদি এটা বোঝে যে আপেক্ষিক আর্দ্রতা কম মানে প্রাকৃতিক পরিবেশ শুষ্ক, এই কনসেপ্টটা ঠিক আছে কিনা সেটা কিন্তু এখানে যাচাই হয়ে যাবে পুরো। তোমাদেরকে এটা জিজ্ঞেস করি, এই জেরোফাইটের উদাহরণ দাও তো। তোমরা প্রত্যেকে কমেন্টে লেখো কয়েকটি উদ্ভিদের নাম বলো তো যেগুলো জেরোফাইট। দেখো আমি অপশন অ্যানালাইসিস এমন একটা জিনিস না, তোমাকে একদম পুরো সব কিছু বলে দেবে। এই যে হ্যালোফাইট যেটা আছে, এই হ্যালোফাইটের ব্যাখ্যা কোনোদিন বোঝার চেষ্টা করেছো, কেন কাকে হ্যালোফাইট বলে? একবার যদি বুঝে নাও সারা জীবন তোমার মনে থাকবে। আমরা আমাদের যে কেমিস্ট্রিতে পর্যায় সারণী পড়ি, সেখানে গ্রুপ 17-এর মধ্যে হ্যালোজেন মৌলগুলো আছে না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটসেট্রা। তো ওগুলো হচ্ছে হ্যালোজেন মৌল, গ্রুপ 17-এর মধ্যে যেগুলো রয়েছে। ওই হ্যালোজেন মৌলগুলো কি করে বলতো, সল্ট ফর্মেশন করে, লবণ তৈরি করে, তাই না? সোডিয়াম ক্লোরাইড, NaCl এরকম, সেক্ষেত্রে ওই ক্লোরিন ইউজ হচ্ছে। তো এরকম ব্যাপার, মানে হ্যালোজেন মৌল সেগুলো সল্ট ফর্মেশন করায়। এবার হ্যালোফাইট উদ্ভিদ যেগুলো, সেগুলো কোথায় জন্মায়? সেগুলো জন্মায় হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এরা জন্মায়। ঠিক আছে, এবার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে
এগুলো হচ্ছে কি, ওই হ্যালোজেন যেগুলো আছে সেগুলোই তো সল্ট ফর্মেশন করে, সমুদ্রের জলে প্রচুর মানে লবণ থাকে, সেটাই তো ন্যাচারাল সোর্স আমাদের ক্ষেত্রে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৃত্তিকাতে প্রচুর পরিমাণে লবণের কনসেন্ট্রেশন থাকে, আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের ওই ধরনের মৃত্তিকাতে মানে যেখানে হাই সল্ট কনসেন্ট্রেশন, সেখানে যে সমস্ত উদ্ভিদ জন্মাচ্ছে তাদেরকে আমরা বলবো কি, হ্যালোফাইট। এর থেকেই এসছে ওই হ্যালোজেন মৌল সল্ট ফর্মেশন, তার থেকেই সল্ট হলো, মৃত্তিকাতে সল্ট বেশি, সেই ধরনের মৃত্তিকায় জন্মালো, নাম হয়ে গেল হ্যালোফাইট। এক্সাম্পলটা তোমরা দেবে, হ্যালোফাইটের উদাহরণটা দেবে, ইন্টারেস্টিং কিন্তু পুরো। এখন দেখো সিওফাইট, এই সিও কথাটির অর্থ হচ্ছে ছায়া, আর ফাইট মানে উদ্ভিদ। তাহলে এই সিওফাইট এরা কি করবে, এদেরকে বলা হয় কিন্তু এরা শেড লাভিং প্ল্যান্ট, মানে ছায়া পছন্দ করে, বা এরা কিন্তু ফোটোফোবিক, মানে সূর্যালোক দেখলে সেটাকে ভয় পায়, এরকম করে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন টার্মে বিভিন্ন কোশ্চেন সেন্টারে জিজ্ঞেস করে থাকেন। তাহলে সিওফাইট যেগুলো, এগুলো কিরকম অঞ্চলে জন্মাবে, এগুলো হচ্ছে ছায়া যুক্ত যে সমস্ত অঞ্চল থাকবে, ছায়াচ্ছন্ন জায়গা যেখানে সূর্যালোক কম আসে, সেখানে কিন্তু সিওফাইট জন্মায়। আর হেলিও কথাটির অর্থ হচ্ছে সান, হেলিও মিনস সান, তাহলে হেলিওফাইট এদেরকে বলা হয় সান লাভিং প্ল্যান্ট। এদেরকে কি বলা হয় বলতো, এরা হচ্ছে সান লাভিং প্ল্যান্ট, মানে বেশি সূর্যালোকে জন্মায় হচ্ছে হেলিওফাইট। হেলিও অর্থাৎ সান, অর্থাৎ সূর্যালোক পছন্দ করে, সান লাভিং বলা হয়, অধিক সূর্যালোকে জন্মায়। তাহলে এরকম এক্সাম্পলগুলো, এই যে জেরোফাইটের এক্সাম্পল, জেরোফাইট লিখে তার উদাহরণ, হ্যালোফাইট লিখে উদাহরণ, সিওফাইট লিখে তোমরা উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবে, যদি দিতে না পারো আমি সংশোধন করে দেবো। হেলিওফাইটের এক্সাম্পল তো অবভিয়াসলি পারবে, যে বেশি সূর্যালোকে যে সমস্ত উদ্ভিদ জন্মাচ্ছে সেগুলোর নাম তোমরা লিখবে। পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে একটু ভাবনা চিন্তা করলেই করতে পারবে, যদি ভুল হয় চিন্তা করার কিছু নেই। তোমরা প্রত্যেকটা কোশ্চেন আমি যেগুলো দিলাম, এক একটা কোশ্চেনের নাম্বার মেনশন করে তোমরা সেপারেট সেপারেট কমেন্টে উত্তরগুলো করার চেষ্টা করবে, ঠিক হোক ভুল হোক। যদি ঠিক হয় তাহলে সেগুলো কিন্তু তোমার হয়ে গেল, জানা হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, আর যদি ভুল হয় তাহলে রেকটিফিকেশন হবে, ফলে যেটাই করো না কেন তোমার কিন্তু বেনিফিটই হবে আখেরে। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, মস্তিষ্কের কোন অংশ বমির প্রবণতা নিয়ন্ত্রণ করে? এই যে আমাদের ব্রেইনের বিভিন্ন পার্ট, সেগুলোর থেকে কোশ্চেন কিন্তু আসে। থ্যালামাস, সুষুম্না শীর্ষক, হাইপোথ্যালামাস, সেরিব্রাল কর্টেক্স। এই যে আমাদের যে ভমিটিং রিফ্লেক্স, বমির প্রবণতা যেটা আসে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সুষুম্না শীর্ষক, বা যাকে আমরা বলে থাকি মেডালা অবলাঙ্গাটা। এছাড়াও এই সুষুম্না শীর্ষক সেটা আমাদের কিন্তু যে লালাক্ষরণ সেটা নিয়ন্ত্রণ করে, আমাদের হাঁচি, কাশি, এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করে কিন্তু সুষুম্না শীর্ষক, মানে মেডালা অবলাঙ্গাটা। বোঝাতে পারলাম? দেখো এখানে অপশন এতে যেটা রয়েছে থ্যালামাস, এই থ্যালামাসকে কি বলা হয় বলতো, রিলে সেন্টার অফ দ্য ব্রেইন, রিলে সেন্টার বা রিলে স্টেশন বলা হয়। কারণ কি, ঘ্রাণ ব্যতীত যে কোনো সংজ্ঞা সেটা যদি গুরু মস্তিষ্কে পৌঁছতে হয়, অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সে পৌঁছতে হয়, তাহলে সেটা কিন্তু থ্রু থ্যালামাস রিলে হয়ে পাস হয়। এর জন্য রিলে সেন্টার কাকে বলা হয়, থ্যালামাসকে বলা হয়। বহুবার রিপিটেশন আছে কোশ্চেন, বোঝা গেছে? এবার দেখো এই হাইপোথ্যালামাস, সে প্রসঙ্গে যদি আমি বলতে যাই, আমাদের যে দৈহিক উষ্ণতা অর্থাৎ বডি টেম্পারেচার সেটা রেগুলেশন করে কে, হাইপোথ্যালামাস, দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ। এছাড়া আমাদের যে খিদে, আমাদের যে তৃষ্ণাবোধ, আমাদের বিভিন্ন যে আবেগ উদ্বেগ যেগুলো রয়েছে, সেগুলো সব নিয়ন্ত্রণ করে কে বলো, হাইপোথ্যালামাস। তুমি সেরিব্রাল কর্টেক্সকে বাংলায় কি বলা হয়, গুরু মস্তিষ্ক। আমাদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি, মানে মেমোরি যেটা আমরা বলতে পারি, হ্যাঁ, স্মৃতি, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কি, সেরিব্রাল কর্টেক্স। ওকে, তো এই সমস্ত জায়গাগুলোর থেকে কিন্তু সেপারেটভাবে তোমাদের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-তে একাধিক কাজের নিরিখে মস্তিষ্কের কোন অঙ্গ কোনটার সাথে কিভাবে রিলেটেড, সেগুলোর থেকে কোশ্চেন দিয়ে দেবে, করতে পারবে নিশ্চয়ই। তাহলে চলো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে, কোন প্রকার শ্বেতরক্তকণিকার নিউক্লিয়াস বৃক্কের ন্যায় আকৃতি বিশিষ্ট, অর্থাৎ কিডনি শেপ নিউক্লিয়াস দেখা যায় কোন প্রকার ডাব্লিউবিসিতে? মনোসাইট, বেসোফিল, লিম্ফোসাইট, নিউট্রোফিল। দেখো এই যে ব্লাডের মধ্যে 3 প্রকারের রক্তকোষ রয়েছে, একটা হচ্ছে আরবিসি, দ্বিতীয়ত ডাব্লিউবিসি, তৃতীয়ত হচ্ছে প্লেটলেট মানে অনুচক্রিকা।
পরিণত আরবিসিতেও নিউক্লিয়াস থাকে না, অনুচক্রিকাতেও নিউক্লিয়াস থাকে না, থাকে হচ্ছে শ্বেত রক্তকণিকাগুলো যে রয়েছে সেগুলো কিন্তু নিউক্লিয়াস যুক্ত। এবং এই যে নিউক্লিয়াস যুক্ত শ্বেত রক্তকণিকা, তাতে বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসের গঠন সেটা কিন্তু বিভিন্ন প্রকৃতির হয়। আমাদের এখানে জিজ্ঞেস করেছে কোন প্রকার শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস, সেটা কিডনি শেপড, মানে বৃক্কের ন্যায় আকৃতি বিশিষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে সবগুলো সম্পর্কেই বুঝতে হবে, তাহলে পুরো আইডিয়া ক্লিয়ার। দেখো যে 5 প্রকারের আমাদের শ্বেত রক্তকণিকা রয়েছে, লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো হচ্ছে বলতো কি, এগুলো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এগুলো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, মানে এদের সাইটোপ্লাজমে তুমি দেখো ব্লু কালারে মার্ক করা নিউক্লিয়াস দেখছো, কিন্তু সাইটোপ্লাজমে কোনো দানা দেখা যাচ্ছে না। সেরকম লিম্ফোসাইটের ক্ষেত্রে কোনো দানা দেখছি না, যেমন মনোসাইটের ক্ষেত্রে কোনো দানা নেই। তাহলে এগুলো অ্যাগ্রানুলোসাইট। কথাটির অর্থ নেগেটিভ, আমি অ্যাজারোক্তলের সময় বললাম মানে নেগেটিভ, তাহলে এগুলো হচ্ছে দানাবিহীন। অ্যাগ্রানুলোসাইট, গ্র্যানুলস মানে দানা, তাহলে দানাবিহীন, এদের সাইটোপ্লাজমে কোনো দানা থাকে না। পরীক্ষায় কিন্তু আসে, ক্যাটাগরি 1 2 রেসপেক্টে জিজ্ঞেস করবে। আর এই যে নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল, এগুলো সাইটোপ্লাজমে দেখো কালো ডটেড দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে দানা। তো দানা ইংরেজি হচ্ছে গ্র্যানিউলস, এবং এগুলো ফিল্ড উইথ গ্র্যানিউলস, তার জন্য দেখো নিউট্রোফিল, তার পেছনে ফিল আছে, তাহলে এটা ফিল্ড উইথ গ্র্যানিউলস, মানে দানা পূর্ণ সাইটোপ্লাজম দেখা যায়। এরকম ট্রিকগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? ফিল করা মানে কি, পূর্ণ করা। তাহলে এভাবে তুমি শুনে মনে রাখবে যে যার পেছনে পেছনে ফিল থাকবে, যে প্রকাশিত রক্তকণিকাগুলো, সেগুলো দানা পূর্ণ, তাহলে এরা কি, গ্র্যানিউলস পূর্ণ, তার জন্য এদেরকে গ্র্যানিউলোসাইট বলা হয়। ক্যাটাগরি 1 2 তে কোশ্চেন ঘুরে ফিরে আসে, আমরা করতে পারবো। কিন্তু আমি একবার যে জিনিসটা বললাম সেটাকে জাস্ট তুমি নিজের তরফ থেকে ফিল করার চেষ্টা করো যে কি পড়ছো, তাহলেই তোমার মাথায় থাকবে ব্যাপারগুলো। উপরে উপরে ভেসে অনেক কিছু চলে যাওয়া যায়, কিন্তু আলটিমেটলি সেগুলো ধরা দেয় না। দেখো এখানে তুমি যদি দেখতে যাও, বৃক্কের মতন আকৃতির কথা বলেছে। আমাদের যে কিডনি, সেই কিডনির শেপটা তো এরকমই, তাই না? যে সিমবিজের ন্যায় আকৃতি বিশিষ্ট এখানের অবতল খাসটাকে আমরা হাইলাম বলি, সেখান থেকে গভীর নির্গমন ঘটে, এরকম করেই তো আমরা সমস্ত কিডনি স্ট্রাকচার পড়ি, এগুলো অনেক ছোটবেলার থেকে পড়ে এসেছি। তাহলে এই শেপটা কিন্তু কিডনির সাথে, শেপের সাথে যাচ্ছে, তাহলে এখানে মনোসাইট কিন্তু হবে কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। তাহলে মনোসাইটের যে নিউক্লিয়াস, সেটা কিরকম, সেটা বৃক্কের ন্যায় আকৃতি বিশিষ্ট, ঘুরে ফিরে রিপিটেশন হয়। দেখো তারপরে আমরা যদি দেখতে যাই, এখানে সেকেন্ড অপশন রয়েছে কি, বেসোফিল। দেখো বেসোফিল হচ্ছে এটা। এবার এই বেসোফিলের যে নিউক্লিয়াস, এটা কিন্তু বাইলোবড, এখানে দুটো লতি তুমি দেখতে পাবে। আর এটার ক্ষেত্রে তোমাদের স্ট্রাকচারটা বোঝানো একটু মুশকিলই আছে, কিন্তু মানে এটা দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালার এস আকৃতি, যেরকম ঠিক এস আকৃতির মতন নিউক্লিয়াস দেখা যায়। এস আকৃতির মতন নিউক্লিয়াস দেখা যায় বেসোফিলের ক্ষেত্রে। তোমরা যদি, জানি না তোমাদের সুযোগ হয়েছে কি হয়নি, বা যদি কারোর হয়ে থাকে বা কেউ আগামীতে সুযোগ পেলে দেখবে, লাইকার মতন ভালো কোম্পানির মাইক্রোস্কোপ যদি তোমরা কোনো সময় ইউজ করে থাকো, তাহলে সেখানে ইমেজ যে, সেখান থেকে ইমেজ ক্যাপচার করে ইমেজ যে সফটওয়্যার দিয়ে, ওগুলো করা মুশকিল, কারণ হচ্ছে উবুন্টু সিস্টেম লাগবে, সেগুলোতেই ইমেজের চালানো সহজে জিনিসগুলো হবে, সিস্টেমটা ওরকম থাকলে। তো ওগুলো বলে লাভ নেই, ওখানে স্টাডি করলে পরে আমাদের পুরো শেপটাই দেখিয়ে দেয়, ঠিক আছে? ঠিক, তাহলে পরীক্ষায় দিতে পারে, বলা যায় না। তো বেসোফিলের আকৃতি এটা কিরকম হয়, এর যে নিউক্লিয়াসটি থাকে তার আকৃতি, এটা হচ্ছে এস আকৃতির নিউক্লিয়াস, এস আকৃতির নিউক্লিয়াস দেখা যায়, বাইলোবড, দুটো লতি বিশিষ্ট। দেখো লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট হচ্ছে, এই যে লিম্ফোসাইট, লিম্ফোসাইটের নিউক্লিয়াসটি দেখো একদম পুরো গোলাকার একটা বৃহদাকার নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি লিম্ফোসাইটের ক্ষেত্রে। তাহলে এরকমই জিজ্ঞেস করবে, এরকম করেই ধরো জিজ্ঞেস করলো যে লিম্ফোসাইটের নিউক্লিয়াস থেকে ধরো যদি জিজ্ঞেস করতে যায়, বলবে যে একটা বৃহদাকার গোলাকার গোলাকৃতির নিউক্লিয়াস দেখা যায় কোন প্রকার ডাব্লিউবিসিতে, তখন আমরা উত্তর করব লিম্ফোসাইট। দেখো এর সাইটোপ্লাজমটা কতটুকু, নিউক্লিয়াসটাই বেশিটা যে স্থান জুড়ে রয়েছে এবং পুরো গোলাকৃতির। দেখো এখানে যেটা রয়েছে নিউট্রোফিল, এই নিউট্রোফিল যেটা, এটার মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ লোবস আর প্রেজেন্ট, মানে এখানে দেখো কতগুলো লতি বিশিষ্ট, এই নিউট্রোফিলের মধ্যে তোমাদের কতগুলো লতি বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে সর্বাধিক সংখ্যক লতিযুক্ত। লোবস মানে হচ্ছে লতি, বাংলায় বলা হয়। এখানে আমি এরো দিয়ে লিখে দিচ্ছি যে সব থেকে বেশি সংখ্যক লতিযুক্ত ডাব্লিউবিসি কোনটি, সেটা হচ্ছে নিউট্রোফিল। এই ছবিগুলোর জন্য একবার স্টাডি করাটা খুব জরুরি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, MMR অর্থাৎ মামস মিজেলস রুবেলা,
এই টিকা কোন রোগের প্রতিষেধক রূপে ক্রিয়াশীল? যক্ষা, হাম, পোলিও, হুপিং কাশি। দেখো এই এমএমআর হচ্ছে মামস, মিজেলস, রুবেলা। মিজেলস মানে কি? হাম। তাহলে এটা কি করবে? হাম প্রতিরোধে সহায়তা করবে, হামের প্রতিষেধক হিসেবে কাজ করবে। এই জিনিসগুলো জানো তো, রোগের নামগুলোকে ভালো করে পড়বে। দেখো এমএমআর এটি এসছে কিসের থেকে? মামস, মিজেলস এবং রুবেল্লা। এই তিনটে রোগের বিরুদ্ধে এটা কি প্রতিষেধক হিসেবে কাজ করে। এই মিজেলস কথাটির অর্থই কি বললাম? মিজেলসের বাংলায় হচ্ছে হাম। আর মামস মানে তো মামসি, প্যারোটিড গ্ল্যান্ড অ্যাফেক্টেড হয়, সোয়েলিং হয়ে যায়, পুরো তীব্র বেদনা হতে থাকে, ঢোক গিলতে গেলে সমস্যা। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা জানো। তাহলে এখানে হাম কিন্তু হবে কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের পাশাপাশি সবগুলোই মনে রাখতে হবে। এই যে যক্ষার প্রতিষেধক হিসেবে কাজ করে কে বলতো কোন টিকা? সেটা হচ্ছে বিসিজি। বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। কি নাম? ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন এটা হচ্ছে বিসিজির ফুল ফর্ম। এটা যক্ষার প্রতিষেধক হিসেবে কাজ করে। ক্লিয়ার? দেখো পোলিওর জন্য ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি, সেটার কথা তোমরা মনে রাখবে। দো বুন জিন্দেগি কি পোলিও নির্মূল হয়েছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন দিয়ে। তাহলে এটা তো হবেই না। আর হুপিং কাশি, এই হুপিং কাশির জন্য দেওয়া হয় হচ্ছে ডিপিটি। এই ডিপিটির ফুল ফর্ম কি? ডিপথেরিয়া পারটুসিস এবং টিটেনাস। এই ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস এই তিনটে রোগের জন্য একটাই ভ্যাকসিন, সেটা হচ্ছে ডিপিটি ভ্যাকসিন। প্রত্যেকটা ভ্যাকসিনের নাম কোন কোন রোগের প্রতিষেধক হিসেবে সেটা ব্যবহৃত হয় সেই সমস্ত জায়গাকে টাচ করে যাবে। একটা না একটা কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতেও এসছে, ঘুরে ফিরে কিন্তু তোমাদের এই ইয়ারেও আসার সম্ভাবনা আছে। আমরা সব কিছু সমন্বয়ে একদম প্রপারলি কোর্স ডিজাইন করে তোমাদেরকে করাচ্ছি। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এভাবে পড়লে বেনিফিশিয়াল হবে, তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে তুমি এখানে যোগাযোগ করো। আর যদিও বা তোমার মনে হয় যে না আমি এখন আর কোনো কোর্স নিতে চাই না, তবে তুমি নিজে বাড়িতে পড়লে নিজে কিন্তু এখন থেকে প্রপারলি ডেইলি অন্ততপক্ষে 3 ঘন্টা টাইম রাখো, যে যেখানে ঘুরে ফিরে তোমরা সাবজেক্টগুলোকে নিয়ে, প্রতিটা সাবজেক্টকে নিয়ে সেভাবে কিন্তু তোমাদের চর্চা করতে হবে। না হলে কিন্তু প্রিপারেশন তোমার পূর্ণতা পাবে না। আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে যদি তুমি সেটাকে এক্সিকিউট করতে না পারো, তাহলে তোমার এত প্রিপারেশন কিন্তু কোনোটাই কাজে আসবে না। তো পুরো কনসেপ্ট বেস যেখানে পড়ো, যেভাবেই পড়ো, কনসেপ্ট বেস স্টাডি করো এবং অলওয়েজ কিন্তু প্র্যাকটিস করতে যাও, মানে করতে থাকো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা এরপর থেকে ফ্রি ক্লাসও কিন্তু প্রচুর আসবে, তোমরা সেগুলো প্রত্যেকটাই পাবে। প্রত্যেক দিন তোমরা সেগুলো পাওয়ার জন্য কিন্তু জুড়ে থাকো অবশ্যই।